প্রথম আলোর প্রতিবেদনে চক্রান্ত দেখছে আওয়ামী লীগ। ৭৫-এর প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী হতে চায় চীন, বছরে $1 বিলিয়ন লগ্নির পরিকল্পনা। দ্রুত নামছে ভূগর্ভস্থ পানির স্তর, মাঝারি মাত্রার ভূমিকম্পে বিপর্যয়ের শঙ্কা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়াও সংবাদে আরও থাকছে: দ্রুত গলছে অ্যান্টার্কটিকার বরফ, কমছে গভীর সমুদ্রের স্রোতের প্রবাহ, পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা। বিএনপি ও প্রথম আলোর টার্গেট একই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। দলের সম্পাদক মণ্ডলীর সভায় আরও বলেন, দেশি বিদেশি ষড়যন্ত্রকারীরা আরেকটি ৭৫-এর প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা করছে। প্রথম আলোর প্রতিবেদন সেই ষড়যন্ত্রের অংশ বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। প্রণব চক্রবর্তীর রিপোর্ট, জানাচ্ছেন রিয়াদ সুমন। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর যৌথ সভায় যোগ দেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বক্তৃতায় স্বাধীনতা দিবসে প্রথম আলোর বিতর্কিত ফটো স্টোরির প্রসঙ্গ তুলে ধরেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। আরেকটি ৭৫-এর প্রেক্ষাপট তৈরির ষড়যন্ত্র হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। বাংলাদেশে একটি অবুঝ শিশুর হাতে 10 টাকা ঘুষ দিয়ে চাইল্ড এক্সপ্লয়টেশনের মতো ঘটনা যে ঘটিয়েছে, তিনি এটা কি শাস্তিযোগ্য অপরাধ নন? এই সরকারকে জনবিচ্ছিন্ন করার জন্য আজকে এবং বিশ্বে বন্ধু রাষ্ট্রগুলো থেকে বিচ্ছিন্ন করার জন্য হেন কোনো তৎপরতা নেই, যা বিএনপি নামক দল এবং প্রথম আলো নামক পত্রিকাটি না করছে। ওবায়দুল কাদের বলেন, প্রথম আলো ও বিএনপির টার্গেট গণতন্ত্র আর শেখ হাসিনা। পত্রিকাটি আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেন তিনি। প্রথম আলো আর বিএনপি সাপ্লিমেন্ট করে একজন আরেকজন। টার্গেট হচ্ছে সরকার, টার্গেট শেখ হাসিনা, টার্গেট গণতন্ত্র, টার্গেট আগামী নির্বাচন ভণ্ডুল করা। মন্ত্রণালয়কে ব্যর্থ প্রমাণ করে রিপোর্ট করছে, সঙ্গে পাশাপাশি প্রথম আলোর এই রিপোর্টের সাপ্লিমেন্ট করছে মির্জা ফখরুল। সাংবাদিকরা আওয়ামী লীগের শত্রু নয় বলেও জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমি প্রথমেই বলতে চাই, সরকার কিন্তু এখানে কোনো মামলা করবে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। আগাম নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ আবারও ক্ষমতায় আসতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 10 দফা বাস্তবায়নে দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত অবস্থান কর্মসূচিতে মির্জা ফখরুল আলো বলেন, জনগণ আগাম নির্বাচন সহ সরকারের কোনো অপকৌশলের ফাঁদে পা দেবে না। এছাড়া প্রহসনের নির্বাচন হতে দেওয়া হবে না বলে মন্তব্য করেন ফখরুল। আওয়ামী লীগ ক্ষমতা দখল করে টিকে থাকতে চায় বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। সরকার মানুষকে বোকা বানানোর জন্য আপনারা জানেন যে বাংলাদেশের একটা সরকারের একটা প্রতিষ্ঠান আছে, বাংলাদেশ ব্যুরো অফ স্ট্যাটিস্টিক্স। তাদেরকে দিয়ে মিথ্যা সমস্ত তথ্য তৈরি করে তারা জনগণের সামনে, বিশ্বের সামনে তারা দেখাতে চায় যে এই সরকার তাদের উন্নয়ন এত বাড়ছে, যেখানে বেকারের সংখ্যা নাকি গত 3 বছরে
কমে গেছে আরো 26%। জনগণের অভ্যুত্থানের মধ্য দিয়ে তারা পরাজিত হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। বন্ধুগণ, বাংলাদেশের আর্থসামাজিক অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব উত্থাপন হয়েছে। বাংলাদেশের স্বাধীনতার 52তম বার্ষিকী উপলক্ষে গেল 29 মার্চ প্রস্তাবটি উত্থাপন করা হয়। দক্ষিণ ক্যারোলাইনার রিপাবলিকান কংগ্রেসম্যান জো উইলসন এটি উত্থাপন করেন। প্রস্তাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উল্লেখযোগ্য উন্নয়নের প্রশংসা করা হয়। উঠে আসে মিয়ানমার থেকে পালিয়ে আসা 10 লাখের বেশি রোহিঙ্গাকে মানবিক আশ্রয় দেওয়ার বিষয়টিও। এছাড়াও বর্তমান ও ভবিষ্যতের পারস্পরিক অর্থনৈতিক, সামাজিক এবং নিরাপত্তার লক্ষ্য অর্জনে বাংলাদেশের গঠনমূলক অংশীদার থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে যুক্তরাষ্ট্র। লিস্ট ডেভেলপ কান্ট্রি থেকে মিডল ইনকাম কান্ট্রি হওয়ার পথে এই ধরনের সাফল্যের পেছনে সবচেয়ে বড় অবদান আরএনজি। যুক্তরাষ্ট্রকে টপকে বাংলাদেশের শীর্ষ বিদেশি বিনিয়োগকারী হতে চায় চীন। আগামী 5 বছরে এই লক্ষ্য অর্জনের পরিকল্পনা দেশটির। চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, চীন বছরে বিনিয়োগ করবে $1 বিলিয়ন। আইসিটি, সবুজ জ্বালানি, কৃষি প্রক্রিয়াকরণ, উচ্চমূল্যের পোশাক উৎপাদন এবং পোশাক শিল্পের কাঁচামাল এবং যন্ত্রপাতি উৎপাদনে আগ্রহী চীন। তৌহিদুর রহমানের রিপোর্ট। বাংলাদেশ চীন বাণিজ্যের পরিমাণ প্রায় $25 বিলিয়ন, যার মধ্যে $24 বিলিয়ন চীনের অনুকূলে। গত অর্থবছরে চীনের বাজারে বাংলাদেশের রপ্তানি ছিল মাত্র $68,34,00,000। এমন বাস্তবতায় দুদেশের অর্থনৈতিক সম্পর্কে ভারসাম্য আনার কথা বলে আসছেন অনেকেই। আর এক্ষেত্রে বাংলাদেশে চীনের বিনিয়োগ বাড়ানোর বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে। বাংলাদেশ চায়না চেম্বারের নেতারা বলছেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে চীন বড় ভূমিকা রাখতে চায়। যদি এই প্রতিযোগিতায় আমাদেরকে থাকতে হয় এবং আমাদেরকে বেশি বেশি করে ইনভেস্টর অ্যাট্রাক্ট করতে হয়, আমাদের কিন্তু বাকি দেশগুলো ইনভেস্টরদেরকে যেই ধরনের সাপোর্ট দেয় আমাদেরকে সেই ধরনের সাপোর্ট দিতে হবে। আশা করছি যে খুব তাড়াতাড়ি আপনার বাংলাদেশের জন্য উন্নয়নের ক্ষেত্রে মৌলিক যে সেক্টর আছে সেই সেক্টরগুলোতে একটা বড় ধরনের চীনা বিনিয়োগ এখানে আসবে। বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর বিষয়ে আগ্রহী চীন সরকারও। বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত 21 টেলিভিশনকে জানান, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ বা এফডিআই শীর্ষস্থানে উঠতে চায় চীন। We want to have more sort of we call upstream industry come over to Bangladesh. So there will be the whole complete production chain to be set up in Bangladesh. So you don't necessarily import from China or other place or from world. 6G নেটওয়ার্ক প্রতিষ্ঠা, সবুজ জ্বালানি, কৃষি প্রক্রিয়াজাতকরণ, উচ্চমূল্যের পোশাক উৎপাদন ও পোশাক খাতকে স্বয়ংসম্পূর্ণ করতে প্রয়োজনীয় কাঁচামাল ও যন্ত্রপাতি বাংলাদেশে উৎপাদনে আগ্রহী দেশটি। We are working on the ICT, ICT, 6G sort of things. Another is new we call green energy sectors. Then is we call the food processing, agriculture sectors. And also we will explore China what it can do to help increase competitiveness of ready-made garments. এখন থেকে বছরে গড়ে $1 বিলিয়ন করে আগামী 5 বছর বাংলাদেশে বিনিয়োগ করতে চায় চীন। We are planning to invest $1 billion each year, so $5 billion in that. $4.5 বিলিয়ন নিয়ে বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী যুক্তরাষ্ট্র। আর চীনের বিনিয়োগের পরিমাণ $1.03 বিলিয়ন। 2021-22 অর্থবছরে বাংলাদেশে চীনা এফডিআই এসেছে $46.51 কোটি, যেখানে যুক্তরাষ্ট্র থেকে এফডিআই আসে $66.11 মার্কিন। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ সারা দেশেই ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাচ্ছে আশঙ্কাজনকভাবে। ঢাকায় বছরে এই স্তর নামছে প্রায় 10 ফুট করে। মাটির গভীরে বাড়ছে ফাঁকা জায়গা। মাঝারি মাত্রার ভূমিকম্পেই ধসে যেতে পারে রাজধানীর 80% ভবন। চট্টগ্রাম সহ বড় শহরগুলোতেও পরিণতি একই হতে পারে। মফির রহমানের রিপোর্ট। এদেশে একসময় 1300 নদ নদী ছিল, এখন আছে প্রায় 700। উপরিভাগের পাশাপাশি কমছে ভূগর্ভস্থ পানির স্তর। সারা দেশের চিত্র প্রায় একই, তবে রাজধানী ঢাকা ও চট্টগ্রামের অবস্থা বেশি ভয়াবহ। কংক্রিটে ঢেকে যাচ্ছে মাটি, পর্যাপ্ত বৃষ্টি হলেও মাটির গভীরে যেতে পারছে না পানি। ভূগর্ভস্থ পানির স্তরও উপরে উঠছে না। ঢাকা ওয়াসা বলছে
দৈনিক 270 কোটি লিটার পানি উৎপাদনের সক্ষমতা রয়েছে তাদের। এর মধ্যে পরিশোধনাগার থেকে আসে 91 কোটি লিটার, বাকি 179 কোটি লিটার তোলা হয় ভূগর্ভ থেকে। এদিকে ঢাকায় বছরে প্রায় 10 ফুট করে পানির স্তর নামছে। আগে 400 থেকে 500 ফুট গভীরে পর্যাপ্ত পানি পাওয়া গেলেও এখন এলাকাভেদে বসাতে হচ্ছে 900 থেকে 950 ফুট পাইপ। তবুও মিলছে না পর্যাপ্ত পানি। আমার যদি গ্রাউন্ড ওয়াটারের ক্রাইসিস তৈরি হয়, তাহলে আমি যে বাসায় পানি ব্যবহার করি, যে ইন্ডাস্ট্রিতে, কমার্শিয়াল অ্যাক্টিভিটিতে ঢাকা ওয়াসা পানি প্রোভাইড করে, এই পানিটাই পাবো। পানির স্তর নেমে যাওয়ায় মাটির নিচে ফাঁকা জায়গা তৈরি হচ্ছে বলে জানান বিশেষজ্ঞরা, যা একসময় ভূমিধসের সৃষ্টি করতে পারে। আর মাঝারি ভূমিকম্পেই ধ্বংসস্তূপে পরিণত হতে পারে জনবহুল ঢাকা। স্যান্ড লেয়ারের ভিতরে ভয়েডগুলোতে যেখানে এয়ার গ্যাপ আছে, সেখানে আসলে পানিটা থাকে। সো আমরা কি করছি, এই পানিটা উঠে ফেলছি। দীর্ঘ সময় পর যখন সে ইনাফ রিচার্জ হবে না, তখন আসলে এই স্তরগুলোর মধ্যে ভূমিধসের প্রবণতা তৈরি হবে। অসংখ্য বিল্ডিং আছে এবং সেটাকে আপনি 80% বলতে পারেন, যারা আসলে লিগ্যাল বাউন্ডারিকে মেইনটেইন করছে না, তারা সেই পরিমাণ বিল্ডিং আসলে কলাপস করতে পারে। সমস্যা উত্তরণে সারা দেশে বৃষ্টির পানির ব্যবহার বাড়ানোর পাশাপাশি নদীর নাব্যতা ঠিক রাখার কথা বলছেন এই বিশেষজ্ঞ। এক্ষেত্রে বর্ষা মৌসুমে শহরাঞ্চলে বৃষ্টির পানির রিজার্ভ ট্যাঙ্ক স্থাপন, শিল্প কারখানায় বৃষ্টির পানি ব্যবহার বৃদ্ধি ও ভবন নির্মাণে পর্যাপ্ত জায়গা খালি রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। 5 কাঠার উপরে যদি কোনো বিল্ডিং হয়, সেই ক্ষেত্রে বলা আছে যে তাকে রিইউজও করতে হবে, রিচার্জও করতে হবে। এবং সেখানে ওই টেকনোলজিটা দেয়া আছে, যেটা আপনি বলছিলেন যে কিভাবে আসলে রিচার্জ করতে পারি। সো রিচার্জ জন্য খুব সিম্পল, অবশ্যই সিমিলার আমরা যেভাবে টিউবওয়েল দিয়ে পানি উপরে উঠাই, এখানেও সিমিলার একটা ওয়েল দিয়ে, বোরওয়েল দিয়ে আমরা পানিটাকে নিচে তুলতে হবে। গভীর নলকূপ দিয়ে উত্তোলন কমিয়ে পানির পুনর্ব্যবহার এবং পাইপের মাধ্যমে বৃষ্টির পানি ভূগর্ভে পৌঁছে দেয়া গেলে পানির স্তরের এই পতন ঠেকানো সম্ভব বলছেন বিশেষজ্ঞরা। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সাথে আগামী 24 ঘন্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট সহ সারা দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও আছে। মানিক শিকদারের রিপোর্ট। মৌসুমী বায়ুর প্রভাবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। আবহাওয়া অফিস বলছে, রাজধানী সহ ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহের বিভিন্ন স্থানে অস্থায়ী দমকা বাতাস ও ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সাথে থাকছে বজ্রপাতের আশঙ্কা। 24 ঘন্টায় সারা দেশেই মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হয়েছে। ঢাকাতে 15 মিলিমিটার এবং মাদারীপুরে 77 মিলিমিটার বৃষ্টি, মানে সর্বোচ্চ আর কি বৃষ্টি হয়েছে। দেশের কোথাও কোথাও বৈশাখী ঝড়েরও আশঙ্কা করছে আবহাওয়া বিভাগ। এবং আগামী 24 ঘন্টাতেও এই কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস সারা দেশেই রয়েছে। তবে সমুদ্র তীরবর্তী এলাকায় ঘূর্ণিঝড়ের আশঙ্কা না থাকলেও কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। সেই সাথে দিনের তাপমাত্রা কিছুটা কমবে বলে পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আগামী 24 ঘন্টায় শিলাবৃষ্টি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। মুরগির বাজারে স্বস্তি, বাড়তি দামেই গরুর মাংস বিক্রি, মাছের সরবরাহ থাকলেও ক্রেতা কম। বিএনপির অবস্থান কর্মসূচিতে কয়েক স্থানে ধাওয়া পাল্টা ধাওয়া, আহত অর্ধশতাধিক। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ৭১-এ 30 লাখ শহীদের রক্তে অর্জিত হয় বাংলার স্বাধীনতা। তবে শহীদের সংখ্যা নিয়ে বরাবরই বিতর্ক জিইয়ে রেখেছে স্বাধীনতা বিরোধী চক্র। মুক্তিযোদ্ধা ও গবেষকরা বলছেন, পাকিস্তান ও তাদের দোসররাই স্বীকার করে 30 লাখের বেশি মানুষকে হত্যা করেছে তারা। পাক সেনাদের বর্বরতা নিয়ে মানিক শিকদারের 21 স্পেশালের দ্বিতীয় পর্ব আজ। 200 বছরের ব্রিটিশ শাসনের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ও পাকিস্তান রাষ্ট্রের জন্ম। বাংলাকে ভাগ করে এক অংশ প্রতিষ্ঠা পায় পূর্ব পাকিস্তান। শুরুতেই ভাষার উপর আঘাত, প্রতিবাদে গর্জে ওঠে বাঙালি। পাকিস্তানি শোষণের জাতাকলে পিষ্ট বাঙালি অধিকার আদায়ে গর্জে ওঠে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে বাংলার মানুষ।
পাকিস্তানিদের বর্বরতার নজির দেখে বিশ্ব। 25 মার্চের এক রাতেই প্রায় 1 লাখ মানুষ হত্যা করে বর্বর পাকিস্তানিরা। মাত্র 9 মাসে স্বাধীনতার জন্য প্রাণ দেয় 30 লাখ বাঙালি। সম্ভ্রমহারা হন 2 লাখেরও বেশি নারী। সুশান বলে এক ভদ্র মহিলা, আমেরিকান প্রফেসর, তিনি বাংলাদেশে 4 বছর এই নারী নির্যাতনের উপর রিসার্চ করেছেন। তিনিও বলেছেন যে 4 লক্ষাধিক মেয়েকে ধর্ষণ করা হয়েছে। সরকারি পরিসংখ্যানে পাওয়া যাচ্ছে সেই সমস্ত নারীদের কথা, নামগুলো যারা সরকারি পুনর্বাসন কেন্দ্রের সহযোগিতার জন্য, চিকিৎসা বা অন্যান্য সহযোগিতার জন্য এসেছিল, নাম লিখিয়েছিল। স্বাধীনতার পরও বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্র প্রমাণ করার ষড়যন্ত্র চালায় মুক্তিযুদ্ধ বিরোধীরা। জাতির পিতাকে হত্যার পর চক্রটি শহীদের সংখ্যা নিয়েও বিতর্ক তোলে। আজও বিতর্ক উস্কে দেওয়ার অপচেষ্টায় মত্ত পাকিস্তানি মদতপুষ্টরা। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 2016 সালে তাদের দলের মুক্তিযোদ্ধাদের এক সমাবেশে বললেন 30 লক্ষ শহীদ, এটা বিতর্কিত পরিসংখ্যান। মুক্তিযুদ্ধ গবেষকরা বলছেন পাকিস্তানিদের গণহত্যা আড়াল করতে একটি চক্র এই ষড়যন্ত্র করছে। জামাত ইসলামের যে প্রতিষ্ঠাতা আবুল আলা মওদুদির পুত্র হায়দার ফারুক মওদুদি, তিনি দাবি করেছেন, তিনি বলেছেন যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে 35 লক্ষ মানুষকে হত্যা করা হয়েছিল। পাকিস্তানিদের বর্বরতার জন্য তাদের বিচার এখনো না হওয়ায় ক্ষোভ জানান মুক্তিযোদ্ধা ও গবেষকরা। দীর্ঘকাল যুদ্ধাপরাধী গণহত্যাকারীদের বিচারের জন্য আন্দোলন করছি। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। মুরগির বাজারে অস্থিরতা কমেছে। ব্রয়লার, সোনালী সব ধরনের মুরগির দামই কিছুটা কমেছে। তবে গরু ও খাসির মাংস বিক্রি হচ্ছে আগের বাড়তি দামে। বাজারে মাছের সরবরাহ থাকলেও ক্রেতা কম। এদিকে ঈদের আগে প্যাকেটজাত সেমাইয়ের দাম না বাড়লেও খোলা সেমাই কেজিতে 10 থেকে 20 টাকা বেড়েছে। আরও জানাচ্ছেন পার্থসারথী। গত বেশ কিছুদিন ধরেই অস্থির ছিল মুরগির বাজার। ব্রয়লার মুরগির দাম উঠেছিল 270 থেকে 280 টাকায়। সে অবস্থা থেকে মুক্তি মিলেছে ক্রেতার। বাজারে এখন ব্রয়লার বিক্রি হচ্ছে 200 থেকে 210 টাকায়। সোনালী মুরগির দামও কমে এসেছে। সোনালী মুরগি হলো আপনার 330 টাকা কেজি, আর ব্রয়লার আজকে 200 টাকা কেজি আর কি। 2 কেজির উপরে যেটা, এটা আমাদের 185 টাকা কিনা, আর ছোট যেটা এটা কিনা হলে 205 টাকা। আমরা এভারেজে 210 টাকা বেচতেছি। ক্রেতারাও স্বীকার করেছেন মুরগির দাম কমায় কিছুটা স্বস্তি মিলেছে। আমদানি কারণ বেশি হওয়ার জন্য এই দামটা একটু সহনশীলতার মধ্যে আছে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ নিয়েছে, এর জন্য কমছে, কিছুটা কমছে আর কি। মাংসের বাজার আগের মতোই আছে। খাসি 1100 আর গরুর মাংস বিক্রি হচ্ছে 7 থেকে 800 টাকায়। বাজারে চাষের মাছ ছাড়াও আছে নদীর মাছ। সরবরাহেও ঘাটতি নেই। দোকানগুলোতে আসতে শুরু করেছে সেমাই। অনেকে আগেভাগেই কিনে রাখছেন। তবে প্যাকেটজাত সেমাইয়ের দাম ঠিকঠাক থাকলেও খোলা সেমাইয়ের দাম বাড়তি। দামটা বেশি, আগে কম ছিল, এখন আপনার 90 টাকা করে দাম নিতেছে। খোলা বাংলা যেটা, এটা আপনার হইলো 90 টাকা, 100 টাকা। 90-এর নিচে আর বেচা কোনো সুযোগ নেই। যেটি প্যাকেট আছে এটি আগে কত বছর যেই দাম আছে ওই দামে আছে, বাড়ে না। বাজারে নিয়মিত নজরদারি থাকলে পণ্যের দাম কমবে বলে জানান ক্রেতারা। পার্থসারথী, 21 টেলিভিশন, ঢাকা। অনুমোদনহীন পণ্য এবং নিবন্ধন সনদ না থাকায় রাজধানীর উত্তরার ট্রাস্ট ফ্যামিলি নিডস সুপার শপকে 70,000 টাকা জরিমানা করেছে বিএসটিআই। সংস্থাটির কর্মকর্তারা জানান, মোট 18টি পণ্যের মধ্যে 12টি বিএসটিআই এর অনুমোদন নেওয়া হয়নি, আর নিবন্ধন সনদ নেই এমন আরও 6টি পণ্য পাওয়া যায় ফ্যামিলি নিডসে। একই ধরনের অপরাধে এর আগেও আরও 2বার জরিমানা গুনেছিল এই সুপার শপটি। এদিকে রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী বাজারে অভিযানের নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। এ সময় 3টি মুদির দোকান ও একটি কাঁচা বাজার দোকানকে 7,500 টাকা জরিমানা করা হয়। পঞ্চগড়ে ফল, মাংস, মুরগি সহ বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা এবং তালিকার গরমিল পাওয়ায় 3 ব্যবসায়ীকে 3,000 টাকা জরিমানা করা হয়। বিএনপির অবস্থান কর্মসূচিতে খুলনা, নাটোর ও রাজশাহী সহ কয়েকটি স্থানে
ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, আহত অর্ধশতাধিক। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনার থানা রোডে বিএনপি কার্যালয়ে জড়ো হন নেতাকর্মীরা। বাধা দিলে পুলিশের সাথে সংঘর্ষ হয়। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করলে অন্তত 10 জন আহত হয়। এ ঘটনায় 10 থেকে 12 জনকে আটক করা হয়। নাটোরের আলাইপুরে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হওয়া নেতাকর্মীদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ইটের আঘাতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিক সহ অন্তত 20 জন আহত হয়। রাজশাহী জেলা ও মহানগর বিএনপির কর্মসূচি চলার সময় পুলিশের সাথে 2 দফা ধাওয়া পাল্টা ধাওয়ায় 10 জন আহত হয়। রংপুরেও পুলিশের সাথে নেতাকর্মীদের ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডা হয়েছে। সরকারকে ব্যর্থ প্রমাণে দেশের নীল নকশা হচ্ছে বলে মন্তব্য করেছেন যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ। রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় রমজান উপলক্ষে প্রধানমন্ত্রীর খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে যুবলীগ চেয়ারম্যান আরও বলেন, শিশুর সরলতাকে ব্যবহার করে স্বাধীনতা দিবসে প্রথম আলোর মতো একটি পত্রিকা মিথ্যা তথ্য দিয়েছে, যা দেশের বিরুদ্ধে বড় ষড়যন্ত্র। এ সময় অবৈধভাবে ক্ষমতা দখলকারী বিএনপি সহ তাদের দোসর সকল অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকার আহ্বান জানান শেখ ফজলে শামস পরশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। বাগেরহাটে মরা পশুর নদীর খনন শেষ। 7টি সংযোগ খাল খননও শেষ পর্যায়ে। এরই মধ্যে জলাবদ্ধতা থেকে মুক্ত হয়েছে ফকিরহাটের 9 গ্রাম। ধান, সবজি সহ বিভিন্ন ফসল উৎপাদনে সুফল পেতে শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। আপন রূপে ফিরেছে প্রকৃতি প্রতিবেশও। বাগেরহাট প্রতিনিধি HM মাইনুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন রত্না জামান। 80-র দশকে বাগেরহাটের বিভিন্ন খাল ও নদী খনন করা হয়েছিল। তবে নানা অবৈধ স্থাপনা তৈরি, দখল বাণিজ্য ও অপরিকল্পিত মাছ চাষে নদীর স্বাভাবিক প্রবাহ বন্ধ ও ভরাট হয়ে যায় খালগুলো। জলাবদ্ধতা ও পানি নিষ্কাশন না হওয়ায় জীবনযাপনে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়। শুকনো মৌসুমে ছিল সেচ ও পানি সংকট সহ নানা দুর্ভোগ। টেকসই ক্ষুদ্রাকার পানি সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় মরা পশুর নদীর প্রায় 20 কিলোমিটার খনন শেষ করেছে এলজিইডি। এর সুফল পেতে শুরু করেছেন বোরো ধান চাষি ও এলাকাবাসী। জলবদ্ধতা ছিল, অজন্মা হয়ে থাকতো, ফসলাদি হতো না, বিভিন্ন রকম সমস্যা ছিল, সেগুলো এখন খাল খনন হয়ে গেলে এটি এলাকার উন্নয়ন হবে। এই যে আমাদের সুবিধা, কৃষি খামার, মাছ, সব দিক থেকে আমাদের সুবিধা। এখনও চলছে সংযোগ খালগুলোর খনন কাজ। এতে হাত লাগিয়েছেন কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির 5 শতাধিক উপকারভোগীও। আমাদের 20 কিলো খাল পুনঃখননের কাজ হচ্ছে। ইতিমধ্যে আমরা 40% কাজ অগ্রগতি হয়ে গেছে। এপ্রিলে সম্পূর্ণ কাজ শেষে আশাবাদী সংশ্লিষ্টরা। জলাবদ্ধতা যেন হ্রাস হয়, পাশাপাশি এখানে এই খালে যে পানি থাকবে সেই পানি দিয়ে জমি ইরিগেশন হবে এবং এটাতে ফসলের উৎপাদন বৃদ্ধি পাবে। 2,36,00,000 টাকা ব্যয়ে নদী ও খাল খনন কাজ শেষে দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব ও অর্থনৈতিক সমৃদ্ধিতে আশাবাদী স্থানীয়রা। রত্না জামান, 21 টেলিভিশন। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বেড়েছে উৎপাদন খরচ, ঈদে বিক্রি নিয়ে দুশ্চিন্তায় সিরাজগঞ্জের তাঁতিরা। আবার আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। ঈদ সামনে রেখে ব্যস্ত সিরাজগঞ্জের তাঁত শিল্পীরা। তবে কাঁচামালের দাম বৃদ্ধিতে উৎপাদন খরচ বাড়ায় খানিকটা বিপাকে তারা। অন্যদিকে ট্রাউজার ও 3 পিস বেশি জনপ্রিয় হয়, শাড়ি লুঙ্গির চাহিদা কমায় পাইকারি হাটগুলোতে আশানুরূপ বেচা বিক্রি নেই। সিরাজগঞ্জ প্রতিনিধি স্বপন মির্জার তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সমর ইসলাম। তাঁতপল্লীতে বিরামহীন খটখট শব্দ, ব্যস্ত সময় কাটাচ্ছেন শ্রমিকরা। জেলার বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর, উল্লাপাড়া ও সদর উপজেলার প্রায় 3.5 লাখ হস্ত ও ইঞ্জিন চালিত তাঁতে তৈরি হচ্ছে বাহারি নকশার সুতি, সিল্ক, রেশমি, জামদানি শাড়ি ও লুঙ্গি।
বর্তমানে একটু চাহিদা বেশি, ঈদ উপলক্ষে আমরা কাজ একটু বেশি করছি। কাজের অবস্থা ভালো, আল্লাহ ভালোই কাজ কাম করতে আছি। 2 তাঁত মিলে কাজ করছিলাম 20 পিস, এখন বর্তমানে 25-26 পিস কাজ করতেছি। এখন ঈদ উপলক্ষে মহাজনের চাপের কারণে এবং বেচাকেনাও একটু ভালো। তাঁত মালিকরা জানান 800 থেকে শুরু করে 3500 টাকা মূল্যের শাড়িগুলোর চাহিদা বেশি, তবে নানা কারণে এবার বাজার মন্দা। কাঁচামালের মূল্য বৃদ্ধির কারণে বেড়েছে উৎপাদন খরচও। র ম্যাটেরিয়ালস দাম যেভাবে বেড়ে গেছে আসলে ওই রকম প্রফিট হচ্ছে না, যার কারণে বাজার ভালো থাকলেও আমরা ওই রকম হ্যাপি না আর কি। 800 থেকে শুরু করে 1500-2000 টাকা পিস পর্যন্ত শাড়ি উৎপাদন করছে, কিন্তু আমরা সেই শাড়ির গ্রাহক পার্টিদের কাছে আমরা সে রেসপন্স পাচ্ছি না আর কি। যে ব্যবসা হবে ওই চিন্তা করে আমরা মাল নেওয়ার জন্য আসছি, পরে বোঝা যাবে যে কি ধরনের ব্যবসা হয় কি না হয়। ঈদ উৎসবে গত বছর 4000 কোটি টাকার উপরে বেচা বিক্রি হলেও এবছর সে লক্ষ্য পূরণ হবে না বলছেন ব্যবসায়ীরা। সারা বিশ্বই যে কোন মন্দার ভাব চলছে, তো সেই হিসাবে ইনশাল্লাহ আমরা মোটামুটি আমাদের সিরাজগঞ্জ জেলা তাঁত শিল্প আমরা মোটামুটি ভালো অবস্থানে আছি। ঈদ কেন্দ্রিক কিছু ডিজাইন তো আমাদের থাকে, কিছু দামি শাড়ি বিক্রি হচ্ছে, জেনারেল শাড়িগুলো একটু কম বিক্রি হচ্ছে, কারণ হচ্ছে যে আমাদের দেশে এখন 3 পিস অন্যান্য ড্রেসে মেয়েরা পড়তেছে। শতভাগ সুতায় বোনা পণ্যের চাহিদা বাড়বে এবং ঘুরে দাঁড়াবে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁত শিল্প, এমনটাই প্রত্যাশা সবার। সমর ইসলাম, 21 টেলিভিশন। কক্সবাজারের রুখিয়ার কুতুপালং ক্যাম্পে 2 গ্রুপের গোলাগুলির সময় সৈয়দ আলম নামে এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। প্রত্যক্ষদর্শীরা জানান শনিবার গভীর রাতে 8 নম্বর ক্যাম্পের ডি ব্লকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় নৈশ প্রহরীর দায়িত্বে থাকা সৈয়দ আলম গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ক্যাম্পের নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবারে ব্যবসা বাণিজ্যের সংবাদ। সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ে জাকাত ও ক্যাশ ওয়াকফ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ কামাল উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম, শরিয়া সুপারভাইজারি কমিটির চেয়ারম্যান ওবায়দুল্লাহ হামজা, সদস্য সচিব ডক্টর মোহাম্মদ মঞ্জুরে এলাহি, উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ ও আব্দুল হান্নান খান এবং বিভাগীয় প্রধান সহ ঊর্ধ্বতন নির্বাহীরা। দেশব্যাপী 179টি শাখার আঞ্চলিক প্রধান, শাখা ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার ও উপশাখার ইনচার্জরা ভার্চুয়ালি প্ল্যাটফর্মে যুক্ত ছিলেন। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। প্রথম আলোর প্রতিবেদনে চক্রান্ত দেখছে আওয়ামী লীগ, 75-এর প্রেক্ষাপট তৈরির অপচেষ্টা বললেন ওবায়দুল কাদের। বাংলাদেশের অগ্রগতিকে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বিল উত্থাপন, শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা। বাংলাদেশের শীর্ষ বিনিয়োগকারী হতে চায় চীন, বছরে $1 বিলিয়ন লগ্নির পরিকল্পনা। দ্রুত নামছে ভূগর্ভস্থ পানির স্তর, মাঝারি মাত্রার ভূমিকম্পে বিপর্যয়ের শঙ্কা। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে কালবৈশাখীর পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল।